পরিবার পরিবার থেকে রাজনীতিতে আসতে পারবে তার যদি সঠিক রাজনৈতিক যোগ্যতা থাকে, দক্ষতা থাকে, সততা থাকে। সে যদি দেশের স্বার্থ এবং জাতির স্বার্থ আরো ভালো করে দেখে। এই আইনমন্ত্রী ওর সম্বন্ধে বললে 3 দিন বলতে হবে, 3 দিন। 3 দিন বললেও শেষ হবে না। যে বাংলাদেশের মানুষের একটা বড় অংশ এই দুই দলের লুটেরাতান্ত্রিক রাজনীতির উপরে ফেড আপ, এবং এই রাজনীতি থেকে তারা মুখ ফিরিয়ে ভালো কোনো রাজনীতি চায়। আমরা এটা একাধিকবার বলেছি, বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ান হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। বাংলাদেশে আজকে 15 লক্ষের মতো অবৈধ লোক কাজ করছে, আমরা সেটা আন্দোলন করেছি। আমি সাইফুজ্জামান ভূমিমন্ত্রী তার বিরুদ্ধে মামলা করেছি, বেনজিরের বিরুদ্ধে মামলা করেছি, 15 লক্ষ অবৈধ বিদেশি তার বিরুদ্ধে মামলা করেছি। যে প্রথম অন-11 সরকার যেটা হয়েছিল 2007 সালে, সেখানে তারা দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন করেছিল। সেই তালিকায় প্রথম 50 জনের যে তালিকা, তার ভিতরে একজন ছিল এই সালমান এফ রহমান। তো এই সালমান এফ রহমানকে প্রমোট, প্রোটেকশন, প্রশ্রয় কারা দিয়েছে? আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ সালমান এফ রহমান চুরি করে একটা অংশ তার কাছে রাখে, বাকি অংশ তারা এই ক্ষমতাসীন এই দুই বোন শেখ হাসিনা, শেখ রেহেনা সহ এদেরকে দেয়। একদম পরিষ্কার এটা। তো এটা তো এই লুটেরা তন্ত্র একটা সরকার, ক্লেপ্টোক্রেসি যেটা বলে, মানে চৌর্যভিত্তিক সরকার, ডাকাতের সরকার। তো সেই জন্য এটা তো সরকারের ডাইরেক্ট মদদে তাকে দিয়ে করানো হয়েছে। শুধু এইটা না, ও লুট এমন জায়গায় যেখানে করেছে, এখন এইটা শুধু বিচার করা উচিত। জাতীয়তাবাদী যারা এই আন্দোলনের পক্ষে ছিল, এই বিপ্লবের পক্ষে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, এবং যারা ট্রু জাতীয়তাবাদ বলতে আমি বুঝেছি যারা দেশকে ভালোবাসে, জনস্বার্থ এবং দেশের স্বার্থ সবার আগে দেখে, তারাই সত্যিকারের জাতীয়তাবাদ, দেশপ্রেমিক। তাদের একটা কথা মনে রাখতে হবে যে কখনো এই কথাটা বলেন না যে আপনি প্রতিহিংসা পরায়ণ হবেন, আপনি মিথ্যা মামলা করবেন, সেইটা কোনো প্রয়োজন হবে না। যে অন্যায়টা 2009 থেকে করা হয়েছে, 2009 থেকে 24 পর্যন্ত, সেই অন্যায়ের যদি 50% অন্যায়ের বিচার করা হয়, রাষ্ট্র পরিষ্কার হয়ে যাবে, সমাজ পরিষ্কার হয়ে যাবে। আমি মনে করি সেই যে অন্যায়গুলো করেছে, একদম সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন পর্যন্ত, এই আওয়ামী লীগের একটা ওয়ার্ড পর্যায়ের নেতাও লুটপাটের সাথে জড়িত ছিল, সেইগুলোর যদি বিচার করে, দ্যাট উইল বি এনাফ। তাহলে দেখেন অনেকের বাসায় বস্তা, টাকার বস্তা, ওর বাসায় টাকার বস্তা, এই আমির হোসেন আমু, এই যে তাকে অনেকে জলহস্তি বলে, সেই জলহস্তির বাসা থেকে এটা বের হয়েছে। এই একটা চেহারা দেখেন, স্বাধীনতার পর থেকে 53 বছর আপনার নেতৃত্বে, নতুন নেতৃত্ব আসবে কোত্থেকে? নতুন নেতৃত্ব তো আসার সুযোগ নাই। সেই জন্য দেশপ্রেমিক সবার যে কোনো ভাবে আপনার যে এই পরিবারতন্ত্রের বাইরে কথা বলা উচিত বলে আমি মনে করি। পরিবার থেকে রাজনীতিতে আসতে পারবে তার যদি সঠিক রাজনৈতিক যোগ্যতা থাকে, দক্ষতা থাকে, সততা থাকে। সে যদি দেশের স্বার্থ এবং জাতির স্বার্থ আরো ভালো করে দেখে। এই আইনমন্ত্রী ওর সম্বন্ধে বললে 3 দিন বলতে হবে, 3 দিন। 3 দিন বললেও শেষ হবে না। এমন সিন্ডিকেট করেছিল, এমন সিন্ডিকেট। প্রতিদিন যে নতুন নতুন দর্শক আসে এবং পরিবর্তিত পরিস্থিতি, অর্থাৎ স্বাধীন বাংলাদেশ, দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশে, সেই জন্য আরো সবার জানা উচিত যে সে এমন একটা সিন্ডিকেট করেছিল, তার লোক যে পুরা বাংলাদেশে সবাইকে জামিন করাতো। নারায়ণগঞ্জে একটা ছোট উদাহরণ দিই, নারায়ণগঞ্জের হাশেম ফ্লাওয়ার মিলের, হাশেম ময়দা ফ্যাক্টরির 54 জন ছেলে শ্রমিক আগুনে পড়ে মারা গেছে। তাদের ডেড বডি যখন শবঘরে, তখনও ডেড বডি তার আত্মীয় স্বজন নিয়ে যায় নাই। সেই ডেড বডি আপনার এই শবঘরে থাকার পরে, যে লাশ ঘরে সেই ডেড বডি থাকার তখনও নেয়নি, 7 দিনের মাথায় নারায়ণগঞ্জ কোর্ট থেকে সেই খুনের মামলার আসামির জামিন হয়ে যায়। এবং সেই জামিন করাতে যে আমাদের কাছে তথ্য 50 কোটি টাকা ঘুষ খেয়েছে এই আইনমন্ত্রী। তার ভাই এই আপনার আশুগঞ্জ থেকে এইদিকে আশুগঞ্জ ব্রিজ এবং এসব ব্রিজে টোল নেয়, সেইটা 12 বছর টেন্ডার করাতে পারে নাই। হাইকোর্টে একটা রিট করে সেইটা আটকায় রাখছে। এপিলেট ডিভিশনে জামিন হয়নি, সেই জামিন 7 দিনের ভিতরে ঢাকা কোর্ট থেকে সে করাইছে। এবং যত দুর্নীতিবাজ ছিল, প্রত্যেক দুর্নীতিবাজের এই জামিন সে এরকম কোটি কোটি টাকা খেয়ে ঢাকা মেট্রোপলিটন সেশন জাজ থেকে জামিন করে দিছে। আপনার দুইটা কনভারসেশন লিক হয়েছিল, একটা মোশাররফ হোসেন কাজল আর হইলো এই আইনমন্ত্রী।
এই যে চোর আইনমন্ত্রী, যার বউ নাই আর কি, বিপত্নিক আইনমন্ত্রী প্রাক্তন, সে বলছিল তোমার একটু মাথা ঠান্ডা রাখো, আপনার চুরি করার জন্য কিভাবে তারা ম্যানুপুলেট করতো প্রত্যেকটা আদেশ, রায়, অর্ডার সবগুলা, সেইটা একটা ভাইরাল হয়েছিল। তাকে বলছে তোমার মাথাটা ঠান্ডা রাখো, আমি আমাকে বলে দিছি জাজ সাহেবকে এইটা বলবা। আমি আশা করব এখন যারা জুডিশিয়াল তারা আইন, এভরিথিং উইল বি ডান অ্যাজ পার ল, এভরিথিং উইল বি ডান ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তাদের এরকম কোনো যে ভবিষ্যতে আমরা শুনবো না। আর একটা, এই সালমান এফ রহমান এই লুটেরা এই আইনমন্ত্রীকে বলেছিল, এই শুনছেন, হ্যাঁ 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 বলেন বলেন, কি ওই প্রজেক্টটা কিন্তু জয়ের, মনে আছে আপনারা শুনছেন, জয়ের প্রজেক্ট। এইভাবে কইরা এই লুটেরা, এই দুর্নীতিবাজ, এই দুশ্চরিত্রের লোক এইভাবে জনস্বার্থ এবং দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে এবং সেইটাকে প্রশ্রয় দিয়েছে, লালন পালন করেছে শেখ হাসিনা এবং তার পরিবার। আর না হলে এভাবে কোনোদিন সৃষ্টি হতে পারে না। এই জন্য কেবল বিচার শুরু। এই জন্য আমি বলবো যে আমাদের যে যারা দেশপ্রেমিক নাগরিক, তার কারো যেন মুখ থেকে এই কথাটা না বেরোয় যে অমুকের নামে মিথ্যা মামলা করো, অমুককে মামলা দিয়ে আটকাও, অমুককে মামলা দিয়ে হয়রানি করো। নো, অ্যাজ এ সিটিজেন ইউ শুড নেভার সে দিস। ওরা যে অন্যায় করছে শুধু সেই অন্যায়গুলো টেক কেয়ার করেন, সেইগুলো বিচারের সম্মুখীন করেন, দ্যাট উইল বি এনাফ। এখানে আলতাফ নামে এক প্রশ্নকর্তা প্রশ্ন করছে আমরা একটা যে নতুন দল করেছিলাম। ইয়েস, আমরা জাতীয়তাবাদ, সেটাতে যাবেন। আইনমন্ত্রীর মানে আইনমন্ত্রী নিয়ে বউ ছিল না ঠিক আছে, কিন্তু আইনমন্ত্রীর একটা বান্ধবী ছিল, সেটা নিয়ে আমরা অনেক কথাবার্তা শুনেছি। হ্যাঁ, তৌফিকা, হ্যাঁ এটা তো সত্যি, সবার কানে কানে, সবার তো এটা মুখে মুখে যে তার একটা বান্ধবী ছিল। আচ্ছা, এই বান্ধবীকে আপনি, বাংলাদেশে তো বান্ধবী কনসেপ্ট নাই, আপনি বিয়ে করতেন, অসুবিধা কি? আপনি মানে গণিমিয়া হইয়া অন্যের জমি চাষ করবেন, আপনার বিয়েই করা উচিত। তো এখন জেলে টেলে আছে, এখন বিয়ে টিয়ে করতে পারে, এখন বিয়ে করে সেইখানে নতুন করে সংসার শুরু করতে পারে। এবং এইরকম সিন্ডিকেট ছিল, তার চেম্বারের লোক পুরা বাংলাদেশে চলে যেত বড় বড় জামিন করাবার জন্য। আগে সে ফোন দিয়ে দিত, ওইখানে আগে এই বিচারকদের সাথে কথা বলতো, আর সেইখানে এই কোটি কোটি টাকা লেনদেনের মাধ্যমে পুরা বাংলাদেশে, মানে এইরকম একটা সিন্ডিকেট। ও এই সিন্ডিকেটের মাধ্যমে যত টাকা ইন করছে, সমস্ত টাকা, এই টাকা থেকে সে ব্যাংক করছে। এই ব্যাংক এখনই কনফিসকেট করে, এইটাকে বাজেয়াপ্ত করে আপনার সরকারের নিয়ে নেওয়া উচিত, সরকারের জনগণের সম্পত্তি জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। এখন বলি নতুন দল, যে ছেলেটা আলতাফ যে প্রশ্ন করছে, আমি তার বলতে চাইছি, আমার যখন এই দল রাতের আধারে সরকার যখন নির্বাচন নিয়ে গেল, আমরা তখন থেকে, আমরা যারা উদ্যোগ নিয়েছিলাম, আমরা সেখান থেকে সরে গেছি। আমরা সেই দলের সাথে তখন থেকে অফ হয়ে গেছি। কেন অফ হলাম? কারণ স্বৈরাচারকে সহায়তা করার জন্য, স্বৈরাচারের পক্ষে যাবে সেই জন্য আমরা দল করি নাই। আমরা দল করেছিলাম লুটেরা তন্ত্রের বাইরে, পরিবারতন্ত্রের বাইরে একটি সঠিক এবং সুস্থ ধারার রাজনীতি। অনেকবার ব্যাখ্যা করেছি। আমরা যে ধারণা নিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলাম, সেই ধারণার কারণে এইবার বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের উদ্দেশ্যই ছিল বাংলাদেশে আর জানি কখনই পরিবারতন্ত্র, লুটেরাতন্ত্র, মাফিয়াতন্ত্র এবং স্বৈরাচার সৃষ্টি না হয়। সো আমাদের আন্ডারস্ট্যান্ডিং, পাবলিক পালসকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, যে বাংলাদেশের মানুষের একটা বড় অংশ এই দুই দলের লুটেরাতান্ত্রিক রাজনীতির উপর ফেড আপ, এবং এই রাজনীতি থেকে তারা মুখ ফিরিয়ে ভালো কোন রাজনীতি চায়। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে উদ্দেশ্যে আমরা সেই নতুন রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলাম, সেই রকম একটা আলাপ আলোচনা সামনে আসছে, যে একটা ভালো রাজনীতি করার একটা প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে বলে আমাদের নলেজ রয়েছে। তো পরিস্থিতি এমন হয়েছে যে আপনি এই লুটেরাতন্ত্র না করলে আপনার আর এক লুটেরাতন্ত্রের রাজনীতি, একই ক্যারেক্টারের, অলমোস্ট একই, 90 মানে 19-20, জাস্ট 19-20। এখন আপনি দেখেন বাইরে স্লোগান আসছে, নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। অনেক ধরনের স্লোগান ছিল, স্বাধীনতা চেতনা, দেশ কারো বাবার না, লক্ষ শহীদের রক্তে কেরা স্বাধীনতা, দেশ কারো বাবার নাই। একাধিকবার বলছি। তো এই ছেলেটা ও জানে না, সেই জন্য যে যখনই আমরা 5 বছর ধরে একটা সংগঠন করলাম মানুষকে একটা স্পেস দেওয়ার জন্য, একটা ভালো রাজনীতি করার জন্য, সেইটা মানে 5 দিনের মাথায় নির্বাচনের আগে স্বৈরাচারী সরকার সেটিকে শেষ করে দিয়েছে। এবং আমরা যারা উদ্যোগ নিয়েছিলাম, এইখানে 50 জন ডিফেন্স অফিসার, শত শত লয়ার, কেউ ওই রাজনীতি ওখান থেকে সবাই সরে গেছে এবং কেউ নির্বাচনে যায় নাই। তো আমরা
আমাদের অবস্থান সবসময় ছিল জনগণের পক্ষে এবং এই সরকার পতনের পক্ষে। এখন আমি বলি যে আজকে পতনটা কে ঘটালো, উদ্বুত্তনটা কে করলো? ছাত্র জনতা। রাজনৈতিক দলগুলো কখন শরিক হয়েছে? তারা নির্যাতিত হয়েছে। সেটাকে যদি কেউ ব্যাখ্যা করে যে 2001 থেকে 6 পর্যন্ত যেভাবে একটা শাসন চলছিল সেইটারই ফলশ্রুতি, কিছুটা ফলশ্রুতি ওইটা ছিল। আজকে উদ্বুত্তন তো ঘটেছে ছাত্র জনতা জীবন দিয়ে, গণহত্যার শিকার হয়ে। তো আপনারা যখন রাজনীতি চালিয়েছেন, আপনাদেরকে এমন ভাবে বসিয়েছে, এইটা যদি কেউ আর্গুমেন্ট করে যে আপনারা থাকলে আওয়ামী লীগ কন্টিনিউয়াস বেনিফিট পায়, তাহলে স্বৈরতান্ত্রিকতাকে কে সমর্থন করেছে? আপনাদের অবস্থান, আপনাদের কোন নেতার অবস্থান হলে গণ উদ্বুত্তন হয় না। গণ উদ্বুত্তন না হলে সেইটা আওয়ামী লীগের পক্ষে যায়। তাহলে ইনডাইরেক্টলি এই 15 বছর কে সমর্থন জানালো? এই আর্গুমেন্টই তো রাখা যায়। সেইখান থেকে যারা এই লুটেরা তন্ত্র রাজনীতির বাইরে, যারা ভালো রাজনীতির জন্য আজকে এই উদ্বুত্তন ঘটাইছে, ওইটাই ছিল আমাদের রাজনীতি। এই একদম আবারও পরিষ্কার করলাম আপনাদের। এখন আর একটা কোশ্চেন করছিল সাজ্জাদ, যে ইন্ডিয়ান হাই কমিশনে বা ঘেরাও আন্দোলন করা যায় না? অবশ্যই করা যায়। তারা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে বারবার হস্তক্ষেপ করছে। আমরা এটা একাধিকবার বলেছি, বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ান হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। বাংলাদেশে আজকে 15 লক্ষের মতো অবৈধ লোক কাজ করছে, আমরা সেটা আন্দোলন করেছি। আমি সাইফুজ্জামান ভূমিমন্ত্রী, তার বিরুদ্ধে মামলা করেছি, বেনজিরের বিরুদ্ধে মামলা করেছি, 15 লক্ষ অবৈধ বিদেশি তার বিরুদ্ধে মামলা করেছি, আপনার আগের এমপি শফিক তার বিরুদ্ধে মামলা করছি। আমরা জনস্বার্থে এই কাজগুলো করে যাচ্ছি, আরো করে যাব। আউয়াল বলেছে যে কল রেকর্ড, কোনোভাবে কোনো নাগরিকের কল রেকর্ড করা যাবে না, ভায়োলেশন অফ ল। কারো প্রাইভেসিতে অক্ষুণ্ণ করা যাবে না। যদি পৃথিবীর অনেক দেশ কল রেকর্ড না করে তাদের রাষ্ট্র চালাতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? কারো কল রেকর্ড করা যাবে না, এটা আইন বিরোধী। এটাই স্বৈরাচারী সরকার করছে। কল রেকর্ড হইলো একটা নিবর্তনমূলক, একটা নির্যাতনমূলক ব্যবস্থা। এইটা করা যাবে না। আপনি যদি সুশাসন ন্যায় বিচারে থাকেন, আপনি যদি গণতন্ত্রে থাকেন, আপনি যদি ভালো নেতৃত্ব দেন, আপনার এই কে কি কথা বললো ওতে কিছুই যায় না, ও থেকে সরকার পতন কখনই হয় না। আর একটা কোশ্চেন করে খোরশেদ বক্তব্য প্রচারের ব্যাপারে একই কথা বলবো, যে যা খুশি তাই বলুক। আপনি কোনোদিনের টেকনোলজিক্যাল প্রসেস যে সমস্ত ফর্ম আছে এইটা বন্ধ করবেন না। এইটা বন্ধ করলে এটা হইলো বন্যার পানির মতো। আপনি বন্যার পানি যা দিয়ে আটকাতেছেন আরেকদিকে ছুটে যাবে। কোন ধরনের মত প্রকাশের উপরে আপনার বাধা নিষেধ দেওয়া যাবে না। এই যে তার আহ্বান, পাগলের মতো আবল তাবল বলছে, ইট উইল হ্যাভ ইজ ওন ন্যাচারাল কোর্স। যারা গণহত্যা ঘটেছে এই দলের পক্ষে যারা কাজ করবে, তাদের সিম্পলি যে গণহত্যা করছে সেটা শরিক দেন। কারণ ইতিমধ্যে বিপ্লবীরা, উদ্বুত্তনকারীরা কিন্তু বলেছে স্বৈরাচারী সরকারের সরকার এবং তাদের ডাইরেক্ট বা ইনডাইরেক্ট সহায়তাকারী সবাইকে আইনের আশ্রয় আনা হবে এবং তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে হবে, তারা যাতে আর কখনো মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। তো এই যে করে এইগুলা ডাইরেক্ট। এবং ইন্ডিয়াকে লাস্ট কথাটা বলবো, ইন্ডিয়াকে আমরা আরো আগে বলছি, এখনো বলছি, ইন্ডিয়া গেট আউট ফ্রম বাংলাদেশ, গেট আউট ফ্রম বাংলাদেশ, ডোন্ট ইন্টারভেন ইন দ্য ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ। আপনারা একটা গণহত্যাকারী আসামিকে, গণহত্যাকারী ইতিমধ্যে সে আসামি হয়ে গেছে, গণহত্যাকারী আসামিকে আপনি আশ্রয় দিয়েছেন। এইটাই হলো আপনাদের প্রজেক্ট। আপনারা বাংলাদেশের স্বার্থ, জনগণের সাথে লুটপাট করতে চান। বাংলাদেশের মানুষ সেটা হতে দেবে না। মালদ্বীপের 5 লক্ষ অধ্যুষিত মানুষের মজ্জু সেটা দেখিয়েছে। বাংলাদেশের স্বাধীনতাকামী, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের দেশপ্রেমিক এইটা রুখে দেবে। অতএব কে কি বললো জাস্ট আমি বলবো শুনবেন। এবং আমাদের ছাত্র জনতা ওয়াচডগ হিসেবে কাজ করছে, ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। তারা এই মুহূর্তে একটা সপ্তাহ পালন করছে, কি জানি সুন্দর একটা নাম দিছে, এবং তারাই বাংলাদেশে আসার জায়গা, এবং তারাই এই দুর্বৃত্ত এবং এই যে পতিত স্বৈরাচারী তাদেরকে কখনই আসতে দেবে না। এবং আসতে না দেওয়া না দেওয়ারও কোশ্চেন না, তাদের জাস্ট বিচার করেন সঠিকভাবে, তাহলেই দেখবেন যে সবকিছু ঠিক হয়ে যাবে, রাষ্ট্র আবার সঠিক জায়গায় ফেরত আসবে। ধন্যবাদ।